আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের পরিণতির লাইভ ক্লাসে স্বাগত জানাই। আমি আছি তোমাদের সিভিক্স ইনস্ট্রাক্টর। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমাকে ঠিকভাবে শুনতে এবং দেখতে পাচ্ছ কিনা বলো। আজকে আমরা লেকচার 2 পড়ব এই অধ্যায়ের। ইতিপূর্বে এই অধ্যায়ের উপরে একটি ক্লাস আমি নিয়েছিলাম। তোমাদের মধ্যে যারা আছো তোমরা একটু আমাকে কমেন্টস করো যে লেকচার 1 যারা করেছো, সে লেকচার 1-এ যারা ক্লাসটা করছো তোমরা একটু আমাকে বলো লেকচার 1 করছিলাম। আর আমি একটু রিভিউ করে দেন হচ্ছে আজকের লেকচার 2-তে আমি চলে যাব। আজকের লেকচার 2-তে আমরা চেষ্টা করব হচ্ছে নতুন কিছু জানার। আমি জানি তোমাদের অনেকে এই অধ্যায়টা হয়তো আগে থেকেই পড়ে ফেলেছো। আমি যেহেতু স্লাইড দিয়ে পড়াচ্ছি অনেক কিছুই হচ্ছে এখানে যুক্ত থাকবে। আচ্ছা, ইতিমধ্যেই যারা যুক্ত হয়েছো সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। লেকচার 1-এর যারা ক্লাস করো নাই তোমাদের টেনশনের কোনো কারণ নাই। আজকে আমরা মূল্যবোধের ধারণা যেহেতু আমাদের অলরেডি শেষ হয়ে গেছে, আমরা আজকে আইনের বিষয়ে জানবো, স্বাধীনতার বিষয়ে তারপরে আগাবো। তো আমি একটু রিভিউ করি যে গত ক্লাসে আমি পড়াইছিলাম, এখান থেকে একটা সংজ্ঞা পড়াইছিলাম মূল্যবোধের বিষয়ে, মূল্যবোধের ধারণা দিয়েছিলাম। ধারণার পরে একটা সংজ্ঞা ছিল যেটা আমি বলছি আর উইলিয়ামের সংজ্ঞাটা তোমরা মুখস্থ করতে পারো, এটা বলছিলাম। তো সেই সাথে আচ্ছা, যারা লাইভে যুক্ত হয়েছে একটু আজকের লাইভটা একটু শেয়ার করো, কেমন? লাইভটা শেয়ার করো প্লিজ, কারণ হচ্ছে আমাদের অনেক স্টুডেন্ট আমাদের আসলে রিচ করতে পারতেছে না। ধরো তোমার থ্রুতে যদি আমার 2টা স্টুডেন্ট যদি আমাদের সাথে এনগেজ করে বা এনগেজ হয়, বেশি স্টুডেন্ট হলে আমাদের ক্লাস করাতে ভালো লাগে বেশি। তো যার কারণে তোমাদেরকে বলবো তোমরা শেয়ার না করলে কিন্তু বাকিরা জানবে না যে এখানে ক্লাস হয় বা কীরকম ক্লাস হয়। আচ্ছা, যারাই যুক্ত হয়েছে তোমরা একটু আমাকে এটা ইনশিওর করো যে তোমরা কোন জায়গা থেকে আমাদের এই ভিডিওটি দেখছো। আমাদের সাথে যুক্ত হয়েছেন স্মৃতি, যুক্ত হয়েছে এবং ইয়ান হাসান যুক্ত হয়েছে, সায়ান হাসান, আচ্ছা হাসান যুক্ত হয়েছে, স্মৃতি যুক্ত হয়েছে, আরও যারা যুক্ত হচ্ছে সবাইকে অনেক প্রীতি এবং শুভেচ্ছা। কে কোন জায়গা থেকে লাইভটি দেখছো একটু জানাও। আমরা দ্রুত সময়ে ক্লাসে চলে যাব, বিস্তারিত ক্লাসে চলে যাব। একটু দ্রুত জানাও যে কারা ক্লাসে যুক্ত হয়েছে। আজকে যারা যারা ক্লাসে যুক্ত হয়েছে একটু কমেন্টস করো দেখি, একটু দ্রুত সময়ে কমেন্টস করো যে কে কোন জায়গা থেকে দেখছো। আমার এখানে কমেন্টস আসতেছে না, একটু দ্রুত কমেন্টস করো। আমরা লাস্ট ক্লাসে হচ্ছে এই মূল্যবোধের ধারণা দিয়েছি, এরপরে মূল্যবোধের বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো আমরা হচ্ছে লাস্ট ক্লাসে পড়ছিলাম। মূল্যবোধের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থাকে, এটা একটা সমাজের মাপকাঠি, এটা যোগসূত্র ও সেতুবন্ধন তৈরি করে, নৈতিক প্রাধান্য এখানে থাকে এবং এর পাশাপাশি হচ্ছে আমাদের বিভিন্নতা এবং বৈচিত্র্যময়তা বা আপেক্ষিকতা মূল্যবোধের ক্ষেত্রে এগুলো লক্ষ্য করা যায়। মূল্যবোধ একটা পরিবর্তনশীল একটা ধারণা, কারণ সময়ের সাথে মূল্যবোধ পাল্টায়। আর মূল্যবোধের যে উপাদানগুলো যেগুলোর উপর ভিত্তি করে মূল্যবোধ গড়ে ওঠে তার মধ্যে হচ্ছে নৈতিকতা বা নীতি। দেখো একটা জিনিস হচ্ছে নৈতিকতার উপর ভিত্তি করেই কিন্তু মূল্যবোধটা গড়ে ওঠে, আর নৈতিকতাকে বলা হয় মূল্যবোধের প্রধান ভিত্তি। আমাদের সাথে যুক্ত হয়েছেন শাহ আলম নূর, আচ্ছা নোয়াগঞ্জ থেকে, আচ্ছা নোয়াগন, এটা কি নাওয়াগন নাকি নোয়াগন কোনটা? আচ্ছা, এরপরে দিনাজপুর থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে তহিন সরকার, সবাইকে অনেক শুভেচ্ছা। আর বাকিরা কি ক্লাসটা দেখতেছো বাট কোনো রেসপন্স করতেছে না? জুবাইর আহমেদ যুক্ত হয়েছে। বাকিরা একটু কমেন্টস করলে ভালো হয়, তো সবার রেসপন্সের উপর ভিত্তি করে হচ্ছে আমি ক্লাসটা আগাবো, ঠিক আছে? এরপরে নৈতিক প্রাধান্য থাকে, এরপরে হচ্ছে সামাজিক ন্যায় বিচার, এরপরে স্বচ্ছতা, জবাবদিহিতা, এগুলোর উপর ভিত্তি করে নৈতিকতা তোমার মূল্যবোধ গড়ে ওঠে। তো গত ক্লাসে এগুলো যেহেতু পড়িয়ে ফেলেছি, মূল্যবোধের প্রকারটাই হচ্ছে আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। এই যে প্রকারগুলো, এই মূল্যবোধের প্রকারগুলো বিশেষ করে মূল্যবোধ, গণতান্ত্রিক মূল্যবোধ, জাতীয় মূল্যবোধ, এরপরে হচ্ছে সামাজিক মূল্যবোধ, রাজনৈতিক মূল্যবোধ, নৈতিক মূল্যবোধ, এরপরে হচ্ছে বুদ্ধিভিত্তিক মূল্যবোধ, শারীরিক বা বাহ্যিক মূল্যবোধ, অন্যদিকে এর পাশাপাশি হচ্ছে ধর্মীয় মূল্যবোধ আছে, সাংস্কৃতিক মূল্যবোধ আছে, নান্দনিক মূল্যবোধ আছে এবং অর্থনৈতিক মূল্যবোধ থেকে শুরু করে তথ্য প্রযুক্তিগত মূল্যবোধ, বিভিন্ন ধরনের মূল্যবোধ আমাদের সমাজের মধ্যে রয়েছে। আচ্ছা, নারায়ণগঞ্জ থেকে, আচ্ছা মিম আমাদের সাথে নারায়ণগঞ্জ থেকে, জুবাইর আহমেদ কক্সবাজার থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে এবং এর পাশাপাশি দেলওয়ার হোসেন স্যার পিডিএফ কোথায় দিলেন? আচ্ছা, কোথায় দিব পিডিএফ? কোথায় দিলে তুমি খুশি হবে বলো? আমি পিডিএফ কোথায় দিব বলো, তোমরাই বলো পিডিএফ কোথায় দিলে তোমরা খুশি হবা। এরপরে আছে সুশাসনের মূল্যবোধের সম্পর্কে। আজকে আমি যেহেতু তোমাদেরকে আইনের ধারণা বলবো,
এই আইনের বিষয়ে আমরা আলোচনায় চলে যাই। তো আইনের বিষয়ে আমি যেহেতু আলোচনায় চলে যাচ্ছি, তো আইনের বিষয়ে কিছু আমি তোমাদেরকে লিখে বুঝাই। এই যে আইন শব্দটা, এটা নিজেই একটা ফার্সি ভাষার শব্দ। আইনের বাংলা হচ্ছে যে তোমার বিধি বিধান বা নিয়ম কানুন। বিধি বিধান বা যদি আমরা বলি নিয়ম কানুন, সহজ বাংলা, এটা হচ্ছে আইনের সহজ বাংলা। তাহলে আমি আবার একটু রিমাইন্ড করি যে বিশেষ করে আইন এটা একটা ফার্সি শব্দ, আইন কোনো বাংলা শব্দ নয়। আইনের বাংলা অর্থ হচ্ছে বিধি বিধান বা নিয়ম কানুন। এই আইন শব্দটাকে ইংরেজিতে বলে ল। ইংরেজিতে কি বলে? ইংরেজিতে বলে ল। এই ল শব্দটি আসছে টিউটনিক ল্যাগ থেকে। তাহলে আমরা বলতেছি যে ল শব্দটা আসছে টিউটনিক ল্যাগ থেকে। তাহলে টিউটনিক ল্যাগ থেকেই মূলত ল শব্দটি আসছে। তাহলে ল্যাগ থেকে ল ইংরেজি শব্দ, আর ল এর বাংলা অর্থ হচ্ছে তোমার বাংলা, এই আইন বলা হয়, যদিও বা বাংলা এই শব্দটা ফার্সি থেকেই আসছে। আইন শব্দটা ফার্সি থেকেই আসছে, অর্থাৎ ফার্সি ভাষার শব্দ আইন। এবং এই টিউটনিক ল্যাগ থেকেই ল। আর ল শব্দের অর্থ হচ্ছে স্থির বা অপরিবর্তনীয়। স্থির বা অপরিবর্তনীয়। এটার মানে কি? যেটা সহজে পরিবর্তন হয় না, স্থির থাকে। যেমন ধরো এর জন্য যে আইন, বি এর জন্য একই আইন, তাহলে ধরো এটা একটা আইন। হ্যাঁ, এর জন্য যেমন বি এর জন্যও তেমন। তার মানে এটাই হচ্ছে স্থিরতা, এটাই হচ্ছে অপরিবর্তনীয়তা। তাহলে আইনের দৃষ্টিতে যে পৃথিবীর সব মানুষ সমান, যদি তুমি বাংলাদেশের নাগরিক হও, তাহলে বাংলাদেশের যে প্রচলিত আইন রয়েছে সেই আইনে, বাংলাদেশের প্রচলিত আইনে তুমি যে যদি অপরাধী হও, তাহলে আরেকজনও যদি সেই একই কাজ করে সেও অপরাধী। তাহলে আইনের দৃষ্টিতে যে সবাই সমান, এটাকে ইংরেজিতে বলে এভরিওয়ান ইজ ইকুয়াল বিফোর দ্য ল। অর্থাৎ আইনের মূল কথা হচ্ছে যে আইনের দৃষ্টিতে সকলেই সমান। আইনের মূল কথা কি? আইনের মূল কথা হচ্ছে যে আইনের দৃষ্টিতে সকলেই সমান। তাহলে আইনের মূল কথা হচ্ছে আইনের দৃষ্টিতে সকলেই সমান। তাহলে আইনের দৃষ্টিতে সকলেই সমান। তাহলে এই যে বিষয়টা, এইটাই হচ্ছে যে তোমার স্থির বা অপরিবর্তনীয়তা। তাহলে এইটাই আমরা এতক্ষণ ধরে বলতেছি যে এটা সমান হবে, সমাস হয়ে গেছে সমান। হ্যাঁ, আইনের দৃষ্টিতে সকলেই কি তাহলে সমান, মনে রাখবা। তাহলে ল যে শব্দটা, এটা আসছে টিউটনিক ল্যাগ থেকে। স্যার আমাদের সাথে গোপি যুক্ত হয়েছে আমাদের সাথে। ক্লাসটা একটু শেয়ার করো। সাজ্জাদ, লিঙ্কটা শেয়ার করছো গ্রুপে কি লিঙ্কটি দিছো? আচ্ছা, তাহলে ক্লাসটা একটু তোমরা শেয়ার করো প্লিজ, কারণ হচ্ছে অনেক স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হতে পারে নাই। বরিশাল থেকে আমাদের সাথে সুমন আলী যুক্ত আছে। সুমন আলী আমাদের কি প্রাক্তন স্টুডেন্ট সুমন আলী কিনা সেটাই আমার দেখার বিষয়। হ্যাঁ, আমাদের সুমন আলী বর্তমানে সেই ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে। তাহলে আইনের দৃষ্টিতে সকলেই সমান, অর্থাৎ এই যে আইনের দৃষ্টিতে সকলেই সমান, এটাই হচ্ছে তোমার স্থির বা অপরিবর্তনীয়। তাহলে আমরা যে বললাম আইন শব্দটা একটা ফার্সি শব্দ, আইন শব্দটার বাংলা হচ্ছে বিধি বিধান বা নিয়ম কানুন। টিউটনিক ল্যাগ থেকে ল শব্দের অর্থ স্থির বা অপরিবর্তনীয়। তাহলে এই যে টোটাল যে তথ্যগুলো আমি বলছি, এগুলোই হচ্ছে এখানে আছে, দেখো স্লাইডের মধ্যে আছে। ল্যাগ থেকেই, টিউটনিক ল্যাগ থেকেই যে ল শব্দের উৎপত্তি ঘটেছে। আর ল শব্দের অর্থ স্থির বা অপরিবর্তনীয়। অন্যদিকে এটি সকলের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। বিভিন্ন লেখক বিভিন্নভাবে আইনকে ব্যাখ্যা করার চেষ্টা করেছে। এবার আমরা অধ্যাপক লাস্কি এবং অধ্যাপক হল্যান্ড, অধ্যাপক গ্যাটেল এবং অন্যদিকে এরিস্টটল, এরা কি বলেছে, অস্টিন কি বলেছে, এদের বিষয়গুলো আমরা অস্টিন, হল্যান্ড এবং হচ্ছে গ্যাটেল, এদের তথ্যগুলো পড়বো। বিশেষ করে অধ্যাপক হল্যান্ড বলছে যে আইন হচ্ছে সেই সাধারণ নিয়ম যা মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে। তার মানে তার কথা খুব স্পষ্ট, সেটা হচ্ছে অধ্যাপক গ্যাটেল অধ্যাপক হল্যান্ড বোঝাতে চাচ্ছে যে আইন হচ্ছে যে তোমার সেই সব রীতিনীতি যেগুলো মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করতে পারে। দেখো, মানুষের বাহ্যিক আচরণ কেন, বাহ্যিক আচরণ বলতে কি বোঝাচ্ছে? মানুষের যে আচার আচরণ, মানুষের যে চাল চলন, সেটাকে নিয়ন্ত্রণ করা যায়, মানুষের কাজকর্মকে নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু মনকে তো নিয়ন্ত্রণ করা যায় না, তাই না? সেই ক্ষেত্রে আইনের ক্ষেত্রে এই কথাটা বলেছেন অধ্যাপক হল্যান্ড। বলতেছে যে আইন হচ্ছে
যে সেই সব সাধারণ নিয়ম যা মানুষের বাহ্যিক যে আচরণ সেটাকে নিয়ন্ত্রণ করে, এবং সার্বভৌম কর্তৃপক্ষ, এখানে সার্বভৌম কর্তৃপক্ষ বলতে বোঝাচ্ছে রাষ্ট্রকে বোঝাচ্ছে। সার্বভৌম কর্তৃপক্ষ সেই রাষ্ট্রকে বোঝাচ্ছে যা প্রয়োগ করে। তো তার কথা অনুযায়ী আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে আইন হচ্ছে সেটা যেটা আমাদের বাহ্যিক যে আচরণ, আমাদের যে কাজকর্ম, সেই কাজকর্মকে নিয়ন্ত্রণ করে। আর সার্বভৌম কর্তৃপক্ষ বলতে তিনি কি বোঝাচ্ছে? সার্বভৌম কর্তৃপক্ষ বলতে এখানে বোঝানো হচ্ছে রাষ্ট্রকে, কারণ রাষ্ট্র হচ্ছে একটা সার্বভৌম কর্তৃপক্ষ, অথবা তুমি ধরতে পারো এখানে সরকারকে বোঝাচ্ছে। তো সার্বভৌম কর্তৃপক্ষ এমন একটা কর্তৃপক্ষ যারা মূলত নিজেরাই আমাদের সাথে নুসরাত যুক্ত আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা হল থেকে। তো তোমরা সবাই যারা আমাদের প্রাক্তন শিক্ষার্থী রয়েছো, তোমাদের জন্য অনেক দোয়া। আর আসলে তোমরা ক্লাসের মধ্যে কাকে দেখতেছো বা কি দেখতেছো আমি জানি না, হ্যাঁ, তোমরা তো তোমাদের তো এগুলোর দরকার নাই, কিন্তু তোমরা ক্লাসে এসে দেখতেছো, এটা ভালো লাগলো। তো আবির যুক্ত হয়েছে কোন বিষয়ে ক্লাসে? একাদশ শ্রেণীর কি? হ্যাঁ, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার উভয়ই এই ক্লাস করতে পারবে। এটা হচ্ছে তোমাদের পৌরনীতি ক্লাস, তোমরা ওই স্ক্রিনের মধ্যে ক্লিক করে দেখবা সিভিক্স ফ্রি ক্লাস। এখানে সিভিক্স পাস পেপারের যে লেকচার, সিভিক্সের যে অধ্যায়, তৃতীয় অধ্যায় লেকচার 2 হচ্ছে আজকে। হ্যাঁ, তাহলে আমরা এই যে অধ্যাপক হল্যান্ডের সংজ্ঞাটা আমরা পড়লাম, তিনি বলছে কি যে কিছু সাধারণ নিয়ম যেটা মানুষের বাইরের যে আচরণ সেটাকে নিয়ন্ত্রণ করে, এবং সার্বভৌম কর্তৃপক্ষের কথা বলছে, এখানে রাষ্ট্রের কথা উল্লেখ করেছে। এর পাশাপাশি অধ্যাপক গ্যাটেল বলতেছে যে তোমার সেই সকল নিয়ম কানুন যা অনুমোদন দেয় এবং প্রয়োগ করে যেগুলো আইনে পরিণত হয়, অর্থাৎ সার্বভৌম রাষ্ট্র যে সকল নিয়ম কানুনকে অনুমোদন দেয় এবং যেগুলোকে প্রয়োগ করে সেটাই আইনে পরিণত হয়। এরপরে আমরা গ্রিক দার্শনিক এরিস্টটল বলতেছে আইন হলো আবেগ বর্জিত যুক্তি, অর্থাৎ ল ইজ দ্য ফ্যাশনলেস রিজন। এটা এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবা, এমসিকিউ এর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এমসিকিউ মার্ক করো, এটা তোমাদের বইয়ে আছে। হ্যাঁ, তোমাদের বইয়ে আছে ল ইজ প্যাশনলেস রিজন, এই কথাটা বলছে এরিস্টটল। তোমরা জানো এরিস্টটল হচ্ছে তোমাদের কিসের জনক? যে পৌরনীতির জনক আর কি। সেই এরিস্টটল বলতেছে যে ল ইজ প্যাশনলেস রিজন, এই কথাটা এমসিকিউতে আসে, ভেরি মানে ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। এটা প্রায় সময় পরীক্ষায় আসতে আমি দেখেছি। বাকিটা আমরা যদি পড়ি, তার মধ্যে আরেকটা এমসিকিউর প্রশ্ন আছে, সেটা হচ্ছে জন অস্টিনের। তিনি বলছে যে আইন, সার্বভৌম শাসকের আদেশই হচ্ছে আইন। ল ইজ দ্য তোমার কমান্ডমেন্ট অফ দ্য সোভারেইন, অর্থাৎ হচ্ছে এই জায়গায় যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে কি সার্বভৌমের আদেশ, যেটা যে আইন হচ্ছে সার্বভৌমের আদেশ। এখানে বিশেষ করে রাষ্ট্রের আদেশটা বোঝানোর জন্য সার্বভৌম আদেশ শব্দটা ব্যবহার করা হয়। এরপরে আমরা যাই অধ্যাপক আইনের উৎসের কথা বলতে গিয়ে অধ্যাপক হল্যান্ড 6টি উৎসের কথা বলেছে, তোমাদের যেটা এমসিকিউতে আসে। এই এমসিকিউটা মনে রাখবা যে অধ্যাপক হল্যান্ডের মতে আইনের উৎস কয়টি? 6টি, অথবা এটা জ্ঞানমূলক প্রশ্নে ক নাম্বার প্রশ্নে আসে যে আইনের উৎস কয়টি, মনে রাখবা। আইনের উৎস হচ্ছে 6টি। কয়টি? এটা কার মতে? অধ্যাপক হল্যান্ডের মতে। তিনি 6টি উৎসের কথা বলেছে। প্রতাক বলছে, ধর্ম বলছে, বিচারকের রায় বলছে, আইনবিদদের গ্রন্থ বলছে, ন্যায়বোধ বলছে, আইনসভা বলছে। এই যে 6টি উৎস বলছে, উৎস মানে কি? যেখান থেকে আইন উৎপত্তি হয় বা আইন তৈরি হয়, যেখান থেকে আইন আসে, সেই উৎসগুলোর কথা উল্লেখ করতে গিয়ে অধ্যাপক হল্যান্ড বলতেছে আইনের উৎস হচ্ছে 6টি। এই 6টি উৎসের মধ্যে রয়েছে প্রথমে প্রথা। প্রথা কি? প্রথা হচ্ছে সমাজের দীর্ঘদিন ধরে চলা রীতিনীতি বা আচরণ। এই যে প্রথা, এই প্রথা আইনের প্রাচীনতম উৎস, মনে রাখবা এটি আইনের প্রাচীনতম উৎস। তোমাদের মধ্যে অনেকে মনে করে যে ধর্মই হচ্ছে আইনের প্রাচীনতম উৎস। উত্তর হচ্ছে না, ধর্ম নয়, বরং প্রথাই হচ্ছে আইনের প্রাচীনতম উৎস। এবং প্রথা মানে কি? সমাজের রীতিনীতি যেগুলো দীর্ঘদিন ধরে সমাজের মধ্যে চলে আসতেছে সেটাকে বলে প্রথা। প্রথার ইংরেজি প্রতিশব্দটা মনে রাখবা, এটা বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সহ যে তোমাদের পারিভাষিক যে শব্দ আছে সেই পারিভাষিক শব্দের মধ্যেও তোমাদের আসে। তাহলে যে আইনের বিষয়ে বললাম যে প্রধান যে উৎস বা প্রথম যে উৎস সেটা হচ্ছে প্রথা, এবং প্রাচীন যে উৎস সেটা হচ্ছে প্রথা। এবং সমাজের রীতিনীতি যখন দীর্ঘদিন ধরে সমাজের মধ্যে চলতে থাকে সেটা একটা পর্যায়ে গিয়ে প্রথায় পরিণত হয়, এবং প্রথা থেকে ধীরে ধীরে সেটা আইনে পরিণত হয়। যখন মানুষেরা সেটাকে এস্টাবলিশ করে যে আইন হিসেবে, তখন সেটা আইনে পরিণত হয়। ঠিক আছে, ওকে। উপমা তুমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা না করে তুমি ক্লাসে কি করো বাবু? এই ক্লাস তো তোমার দরকার নাই। ওকে,
তাহলে এটা হচ্ছে পৌরনীতি এবং আরও যারা যুক্ত হচ্ছে অধ্যাপক হল্যান্ডের মধ্যে আইনের উৎস 6টি। আচ্ছা, এখানে দেখো উদাহরণে আমরা একটা উদাহরণ দেখতে পারি। উদাহরণ হচ্ছে বিশেষ করে যে বেবিলনের রাজা হাম্বুরাবি তার সমাজের প্রথাগুলো লিপিবদ্ধ করে প্রথম আইনের কোড রচনা করে। এই কারণে আমরা মনে করি যে প্রথম লিখিত আইন যারা রচনা করেছেন, প্রথম লিখিত আইন কাদের? প্রথম লিখিত আইন হচ্ছে রোমানদের। কাদের? প্রথম লিখিত আইন হচ্ছে রোমানদের। রোমানদের মধ্যে বেবিলনের রাজা হাম্বুরাবি, এই হাম্বুরাবি প্রথম আইনগুলো লিপিবদ্ধ করে এবং তিনি এই একটা মানে কি কোড অফ যে ল, এই কোড অফ ল রচনা করেছিলেন। তো ব্রিটেনের যে সংবিধান সেটাও অনেকটা প্রথার উপর নির্ভর করে আছে। ব্রিটেনে কিন্তু কোনো লিখিত সংবিধান নাই। ব্রিটেনে কি নাই? কোনো লিখিত সংবিধান নাই। ব্রিটেনে যেটা আছে সেটা হচ্ছে কি অলিখিত, সম্পূর্ণ কি অলিখিত। এই অলিখিত যে সংবিধান সেটা আছে, অর্থাৎ সেখানে রাজা বা রানী যে মুখের যে কথা, যে তাদের যে প্রচলিত কথাগুলো সেগুলো এখানে রয়েছে। তাহলে প্রথার উপর ভিত্তি করে বিশেষ করে বেবিলনের রাজা হাম্বুরাবি তার সমাজের প্রথাগুলো লিপিবদ্ধ করে প্রথম আইনের কোড রচনা করে, যেটাকে আমরা বলছি পৃথিবীর প্রথম যে আইন বা লিখিত আইন সেটা হচ্ছে হাম্বুরাবির রচিত সেই আইন। তো এই রোমানদের অবদানের কথা আমরা অস্বীকার করতে পারি না। তাহলে প্রথা হচ্ছে সেটা যেটা দীর্ঘদিন ধরে সমাজের মধ্যে প্রচলিত এবং আস্তে আস্তে সেটা প্রথা থেকে মানে রীতিনীতিগুলো থেকে পরে প্রথা থেকে আইনে পরিণত হয়। এরপরে আমরা ধর্মীয় বিধিনিষেধ। দেখো, ধর্মীয় বিধিনিষেধের বিষয়ে আমরা যদি বলি, যেমন ধরো ধর্মের কারণে বর্তমানে আমরা মুসলিম পারিবারিক আইন, তোমরা শুনছো কিনা জানি না, মুসলিম পারিবারিক আইন, এই মুসলিম পারিবারিক আইনের পাশাপাশি যে তোমার মুসলিম পারিবারিক আইনের পাশাপাশি হিন্দু পারিবারিক আইন, এই যে ধরো মুসলিমরা যে বিবাহ করে সম্পত্তি ভাগ করে, এগুলো কোন আইনে? এগুলো মূলত হচ্ছে ধর্মীয় আইনে, মুসলিম পারিবারিক আইন এবং হিন্দু পারিবারিক আইন অনুযায়ী যে হিন্দু এবং মুসলিম পরিবারের যে আইনগুলো নির্ধারিত হয় সেগুলো কিন্তু ধর্মীয় রীতিনীতি বা ধর্মীয় বিধিবিধান তাকে আসে। তো এই কারণে আমরা ধর্মকেও আইনের একটা গুরুত্বপূর্ণ উৎস হিসেবে মনে করি, আর ধর্মকেও আইনের একটা গুরুত্বপূর্ণ উৎস হিসেবে মনে করি। কথা বুঝতে পারছো? তাহলে ধর্মকে মানে একটা ধর্মীয় বিধিনিষেধ বা বিধিবিধান, হ্যাঁ, এটা থেকে আইন তৈরি হয়। কেন? যে বললাম না যে মুসলিম পারিবারিক আইন আসছে কোরআন ও সুন্নাহর উপর ভিত্তি করে, একইভাবে হিন্দু পারিবারিক আইন আসছে যে তাদের প্রচলিত ধর্মীয় যে রীতিনীতি আছে সেখান থেকে। তাহলে এই যে ধর্ম থেকে যে আইন আসার যে বিষয়টা, এটা বিশেষ করে মধ্যযুগে ছিল। যেমন ধরো মধ্যযুগে রাজা ও ধর্মগুরু একই ব্যক্তি ছিলেন, অর্থাৎ যিনি রাজা তিনি ধর্মীয় প্রধান, রাজা এবং কি ধর্মীয় প্রধান, মধ্যযুগে এটা দেখা যেত। এবং বিশেষ করে মধ্যযুগে এই ধর্মীয় প্রভাব এত বেশি ছিল যে রাজা যেটা বলতেন সেটাই মানে ধর্মীয় বিধিনিষেধ হিসেবে আরোপ করা হতো এবং রাজাকে মনে করা হতো যে সৃষ্টিকর্তার প্রতিনিধি, মানে সৃষ্টিকর্তার প্রেরিত একজন পুরুষ, যার কথা না মানা মানে সৃষ্টিকর্তার কথা না মানা, সেই রকম এক ধরনের মূল্যবোধ সেখানে ছিল। তাহলে মধ্যযুগে ধর্ম থেকেই আইনের উৎপত্তি ঘটতো বা ধর্মীয় শিক্ষক, ধর্মীয় যারা বিভিন্ন ধরনের বিশেষ করে পাদ্রী যারা ছিল, যে খ্রিস্টান পাদ্রী যাজক যারা ছিল, তারাই মূলত প্রচার করতো যে রাজার কথা মান্য করা এটা ধর্ম মান্য করার মতোই। তো রাজা যে নিয়মগুলো তৈরি করতো সেটাই আইনে পরিণত করা হতো। তাহলে এরপরে আমরা যেটা দেখি সেটা হচ্ছে বিচারকের রায়। ধরো বিচারকরা যে রায় দেয়, হ্যাঁ, বিচারকরা যে রায় দেয় সেই রায় হচ্ছে পরবর্তীতে আইনে পরিণত হয়। কীরকম? যে তোমার কখনো কখনো যে আইন যখন না থাকে, অর্থাৎ যখন কোনো একটা আইন আছে আইনের মধ্যে সমাধান নাই, আইনের মধ্যে কি নাই? সমাধান নাই। তাহলে দেখা যায় কি যে ধরো একটা আইন আছে কিন্তু ঘটনা এমন ঘটলো যেটার এখানে ব্যাখ্যা নাই, তখন কি করে? তখন বিচারক তার কমন সেন্স এবং তার বিচারের যে বুদ্ধি, হ্যাঁ, বিচারক তার কমন সেন্স বা হচ্ছে বিবেক বুদ্ধি দিয়ে বিবেচনা করে অনেক সময় সে কি করে, যে উদ্ভূত পরিস্থিতি বিবেক বুদ্ধি দিয়ে বিবেচনা করে একটা রায় দেয়। সেই রায়টা বিচারকের, সেই রায়টা বিবেক বুদ্ধি বিবেচনা করে যে রায়টা সে দিয়েছে সেটা একটা পর্যায়ে গিয়ে আইনে পরিণত হয়। তাহলে এই কথাটাই বলছে বিচারকের রায়। যেমন বিচারকের রায় যখন কখনো বিদ্যমান আইনের সমাধান না থাকলে বিচারক নিজেই রায় দিয়ে একটি নতুন আইন রূপে সিদ্ধান্ত দেন, একে বলে বিচারক প্রণীত আইন। অর্থাৎ
যখন হচ্ছে কোনো একটা আইন থাকে না, তখন বিচারক তার বিবেক বুদ্ধি দিয়ে, তার চিন্তা দিয়ে, তার দক্ষতা দিয়ে যখন সে একটা রায় দেয়, তখন সেটা পরবর্তীতে আইন আকারে লিপিবদ্ধ হয়ে যায় যে অমুক বিচারে এই রায়টা দিয়েছে এই অপরাধের জন্য। এভাবেই হচ্ছে বিচারকের রায় কখনো কখনো আইনে পরিণত হয়। এরপর আমরা আইনবিদদের গ্রন্থ, তোমরা জানো নিশ্চয়ই আইনবিদ যারা আছেন তারা যেহেতু আইন নিয়ে পড়াশোনা করেছে, তারা যে বইগুলো লিখে, যে গ্রন্থগুলো লিখে, সেই গ্রন্থগুলোতে আইনের বিশ্লেষণ আছে, ব্যাখ্যা আছে। হ্যাঁ, আইনের বিশ্লেষণ এবং ব্যাখ্যার উপর ভিত্তি করে যে তোমার কখনো কখনো সেই লেখা থেকেই অনেক সময় যে আদালত গুরুত্ব দিয়ে কিছু কিছু লেখাকে গুরুত্ব দিয়ে আইনে পরিণত করে। তার মানে কি, বিচারকরা যেই, বিশেষ করে যারা আইনবিদ আছে তারা যে বইগুলো লিখে, যারা গবেষক, আইন নিয়ে যারা গবেষণা করে, তারা যে বইগুলো লিখে বিভিন্ন বিশ্লেষণ করে, সেখান থেকেও কখনো কখনো বিচারকরা যে আইনের ধারাগুলো তুলে আনার চেষ্টা করে। এটা হচ্ছে তোমার আইনবিদদের গ্রন্থ। ধরো একজন অনেক বিখ্যাত লয়ার, হ্যাঁ, সে একটা বই লিখেছে, ধরো কেডি বার্ডক একটা বই লিখছে, তো এটা কেডি বার্ডকের একটা বই ধরো। তো এই বইয়ের মধ্যে অনেক লেখা আছে যে তিনি কীরকম হলে কীরকম করতো বা এই ধরনের বিষয়। তখন সেই ক্ষেত্রে গিয়ে ওই গ্রন্থ থেকে যে কোনো একজন বিচারক যদি রেফারেন্স নেয়, তাহলে সেটাকে বলা হবে আইনবিদদের গ্রন্থ থেকে নেওয়া আইন। তাহলে কখনো কখনো বিভিন্ন, যেমন ধরো আমরা এখানে উদাহরণ আছে, ইসলামী আইন গ্রন্থ হেদায়া ও ফতোয়া আলমগিরি, এই যে বইটা, এই বই থেকে অনেক সময় ইসলামী যারা বিচারক আছেন তারা অনেক সময় রেফারেন্স দেয় যে ফতোয়া আলমগিরিতে এইরকম ব্যাখ্যা আছে। আবার অন্যদিকে ইংল্যান্ডের কোক এর ইনস্টিটিউটস ডাইসির ল অফ কনস্টিটিউশনস, এই যে বইটা, এটাতেও কিন্তু কখনো কখনো রেফারেন্স হিসেবে যে তোমার বিচারকরা ব্যাখ্যা করে বা দিয়ে থাকে। তাহলে কখনো কখনো বিচারকরা, লিমা আক্তার বলতেছে এটা ফার্স্ট পেপার না সেকেন্ড পেপার? আচ্ছা, এটা হচ্ছে তোমাদের ফার্স্ট পেপার এবং তৃতীয় অধ্যায়ের লেকচার 2 পড়াচ্ছি, ঠিক আছে? তৃতীয় অধ্যায়ের লেকচার 2 পড়াচ্ছি। এটা অ্যাডমিশনের কোনো ক্লাস নয়, এটা হচ্ছে ইন্টারমিডিয়েটের ক্লাস, ঠিক আছে? রাফিয়া জেরিন, এটা ইন্টারের ক্লাস। তাহলে বিচারকের রায়, বিচারকের বা আইনবিদদের গ্রন্থ, আবার কখনো কখনো ন্যায়বোধ থেকেও কখনো কখনো বিচারকরা তোমার বিচারক, এই যেটাকে আমরা বলি যে আইনের উৎস হিসেবে বিবেচনা করা হয়। তাহলে আমরা আইনের উৎসের মধ্যে আবার একটু রিমাইন্ড করি যে অধ্যাপক হল্যান্ডের মধ্যে 6টা উৎস: ধর্ম, প্রথা, বিচারকের রায়, আইনবিদদের গ্রন্থ, ন্যায়বোধ, আর এটা হচ্ছে আইনসভা। তাহলে আমরা এই আইনবিদদের গ্রন্থ পর্যন্ত পড়ছি। এরপরে আছে হচ্ছে ন্যায়বোধ। ন্যায়বোধ কি? ন্যায়বোধ মানে হচ্ছে কি, সমাজের মধ্যে যখন কোনো একটা বিচার হয় বা কোনো একটা ঘটনা ঘটে, সেটা কি ন্যায় নাকি অন্যায়। যদি সবাই মনে করে, যদি কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে একটা বিচার হয় এবং সেই বিচারটাকে যদি সবাই মনে করে যে এটা একটা ন্যায় বিচার হয়েছে, তাহলে পরবর্তীতে সেই ন্যায় বিচারটাই বা ন্যায়বোধটাই পরবর্তীতে আইনে পরিণত হয়। যেমন ধরো বিচারকরা বিচার কার্যে সামাজিক ন্যায় ও বিবেকের আশ্রয় নেয়, ন্যায়বোধ থেকে নতুন আইনের বীজ রূপিত হয়। যদি বিচারক মনে করে, ধরো একটা উদাহরণ দেয় আমি তোমাদেরকে, কেউ একজন ডাকাতি করলো, কি করলো? ডাকাতি করলো। ধরো আমি ধরে নিলাম যে ডাকাতির অপরাধের জন্য কোনো আইন নাই, হ্যাঁ, তখন বিচারক কি করলো? তার বিবেচনা দিয়ে, বুদ্ধি দিয়ে তিনি একটা ন্যায়বোধ থেকে বিচার করলেন যে সেই যেহেতু ডাকাতি করছে তাকে একটা শাস্তি দেওয়া উচিত। সেই যে ন্যায়বোধটা, এই ন্যায়বোধ থেকেই মূলত হচ্ছে কখনো কখনো যে তোমার কি আসে, যে তোমার আইন তৈরি হয়। যেমন এখানে একটা উদাহরণ দিয়েছে, শিশুর অধিকার রক্ষায় অনেক আইন ন্যায়বোধ থেকেই উৎসারিত, অর্থাৎ শিশুকে কাজ করতে দেওয়া, শিশুর সাথে খারাপ ব্যবহার করা, এগুলো অন্যায় কাজ বলে মনে করে কখনো কখনো ন্যায়বোধ থেকে শিশুর বিরুদ্ধে যদি অপরাধ সংঘটিত হয়, সেক্ষেত্রে বিভিন্ন ধরনের আইন সেখানে তৈরি হয়েছে শিশুর অধিকার রক্ষায়। তাহলে শিশুর অধিকার রক্ষায় যে ধরনের আইন, সেগুলোকে বলা হয় ন্যায়বোধ থেকে উৎসারিত আইন, শিশু আইন, ঠিক আছে? তাহলে কখনো কখনো ন্যায়বোধ থেকে, আবার কখনো আইনসভা থেকে। আমরা যদি বলি আধুনিক যে রাষ্ট্রগুলো আছে, সেই আধুনিক রাষ্ট্রের আইন প্রণয়নের প্রধান উৎস হচ্ছে আইনসভা। তাহলে আধুনিক রাষ্ট্রের আইন প্রণয়নের প্রধান উৎস কোনটা? আইনসভা। আবার বলছি, আধুনিক রাষ্ট্রগুলোতে বর্তমানে ধর্মকে বা হচ্ছে তোমার প্রথাকে এত বেশি গুরুত্ব দেয় না। এক সময় প্রথাকে অনেক বেশি গুরুত্ব দিত, এক সময় ধর্মকে অনেক বেশি গুরুত্ব দিত। এখনো বিচারকের রায়কে গুরুত্ব দেওয়া হয়, এখনো আইনবিদদের গ্রন্থকে গুরুত্ব দেওয়া হয়, এখনো ন্যায়বোধকে গুরুত্ব দেওয়া হয়। কিন্তু এখন সবচেয়ে বেশি যেটাকে গুরুত্ব দেয়
মানুষেরা যেখান থেকে আইন বানানোকে বেশি সবচেয়ে ভালো মনে করে সেটা হচ্ছে কি আইনসভা। এবং এই আইনসভা জনগণের প্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠান হিসেবে আইন প্রণয়ন করে। বাংলাদেশের জাতীয় সংসদ হচ্ছে সেই আইনসভা, সেই আইনসভা। তাহলে বাংলাদেশের জাতীয় সংসদ হচ্ছে কি আইনসভা, ঠিক আছে? বাংলাদেশের জাতীয় সংসদ হচ্ছে বাংলাদেশের আইনসভা। এরপরে দেখো জনমত, যেটাকে আমরা বলি পাবলিক অপিনিয়ন। হ্যাঁ, বাংলাদেশের যে পাবলিক অপিনিয়ন বা জনমত, সেটার উপর ভিত্তি করে কখনো কোনো আমরা অলরেডি 6টা যেগুলো পড়ছে, অধ্যাপক হল্যান্ডের যে উৎসের কথা বলছে, অধ্যাপক হল্যান্ড এই 6টি উৎসের কথা বলছে। জনমত কি? জনমত মানে হচ্ছে যে বেশিরভাগ মানুষের যে মতামত, বেশিরভাগ মানুষের মতামত। এর পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে যে তোমার বেশিরভাগ মানুষের মতামত এক। দ্বিতীয়ত হচ্ছে যে তোমার যুক্তিযুক্ত, হ্যাঁ, যুক্তিযুক্ত, এবং যেটাকে আমরা বলি যুক্তিক আর কি। হ্যাঁ, বেশিরভাগ মানুষের যুক্তিযুক্ত মতামত বা ইতিবাচক মতামত, সেটার উপর ভিত্তি করে যখন আইন তৈরি হয় তখন সেটাকে বলে জনমত। তাহলে আইন কখনো জনমত থেকে হয়। যেমন ধরো 2018 সালে কোটা আন্দোলনকে কেন্দ্র করে যে শেখ হাসিনা সংসদে গিয়ে বা আইনসভায় গিয়ে ঘোষণা দিয়েছিল যে বাংলাদেশে কোনো কোটা রাখা হবে না। তাহলে 0% কোটা যে করা হয়েছে সেটা জনমতের উপর ভিত্তি করে করা হয়েছে। কারণ 2018 সালেও একটা বিশাল আন্দোলন হয়েছিল কোটাকে সামনে রেখে। তাহলে 0% যে বা হচ্ছে 0% যে তোমার 0% যে তোমার কোটা করা হয়েছিল সেটা জনমতের উপর ভিত্তি করে। এবং এমনকি বাংলাদেশের যে নিরাপদ সড়ক আন্দোলন হয়েছে, সেই সড়ক আন্দোলনের উপর ভিত্তি করে পরবর্তীতে নিরাপদ সড়ক আইন তৈরি করা হয়েছে। তো কখনো কখনো জনগণের ইচ্ছার উপর ভিত্তি করে আইন তৈরি করা হয়। এবং মার্টিন হুইলার যেই কথাটা বলছে, ওপেনহেইমার যে কথাটা বলছে আইনজ্ঞ, সেটা হচ্ছে কি জনমত আইনের অন্যতম উৎস। জনমতকে আইনের অন্যতম উৎস বলেছে। তবে প্রধান উৎস আধুনিক রাষ্ট্রে আইনসভা। বুঝতে পারছো? প্রধান উৎস। আর প্রাচীন উৎস কোনটা? প্রাচীন উৎস হচ্ছে প্রথা। তাহলে এখান থেকে আমরা বেশ কয়েকটা জিনিস পাচ্ছি। নির্বাহী আদেশ মানে কার আদেশ? যেমন ধরো সরকারের বিভিন্ন আদেশ, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের আদেশ। যেমন আমরা ধরতে পারি যে তোমার ধরো কোনো একটা এলাকায় ইউএনও, হ্যাঁ, ইউএনও একটা 144 ধারা জারি করলো। 144 ধারা এটা একটা আইন। তাহলে একটা জায়গায় কোনো একটা যখন নির্বাহী একটা কি থাকবে, যে তোমার প্রশাসন থাকবে, সেই প্রশাসন যেভাবে চাইবে সেটাই আইনে পরিণত হবে। তাহলে প্রশাসন যেভাবে চাইবে সেভাবে কি আইনে পরিণত হয়। অর্থাৎ ওই এলাকার মধ্যে প্রশাসন যেভাবে আদেশ দিবে সেই আদেশে কি হবে, আইন হিসেবে গণ্য হবে। তাহলে কখনো কখনো যে তোমার নির্বাহী আদেশও কি হয়, যে আইনে পরিণত হয়। তাহলে আইনের যে কয়টা উৎস বললাম তার মধ্যে প্রাচীন উৎস কোনটা? তোমরা একটু রেসপন্স করো। ভাইয়া সেকেন্ড পেপারের কি ক্লাস নেবেন? সেকেন্ড পেপার ক্লাস আস্তে আস্তে নেওয়া হবে। হ্যাঁ, আচ্ছা, ডাকাতের ক্লাসের উদাহরণ তোমার কথা বলছিলাম ভাইয়া। সেকেন্ড পেপারে, আচ্ছা, সেকেন্ড পেপারেরটা হচ্ছে আস্তে আস্তে হবে, এটা সময় লাগবে। আর যেহেতু ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরা ঢুকতেছে, এরা তো এই মুহূর্তে সেকেন্ড পেপার পড়বে না। কিন্তু তোমাদের সেকেন্ড ইয়ারে যারা আছো তোমরাও কিন্তু ফার্স্ট পেপার পড়তে পারো, কারণ অলরেডি তোমরা অনেক দিন ধরে ফার্স্ট পেপার পড়তেছো না। এইখানে আমি যে উৎসগুলো বললাম একটু আমরা আবার একটু রিমাইন্ড করি। অধ্যাপক হল্যান্ডের মধ্যে 6টি উৎস, এটা পরীক্ষায় আসছে। অধ্যাপক হল্যান্ডের কয়টি উৎসের কথা বলছে? প্রথা, ধর্ম, বিচারকের রায়, আইনবিদদের গ্রন্থ, ন্যায়বোধ, এগুলোই হচ্ছে তোমার, এবং আইনসভা। এই 6টা হচ্ছে অধ্যাপক হল্যান্ড বলছে। বাকিগুলো হচ্ছে এমনি এখানে আমরা উৎস হিসেবে যুক্ত করেছি। এর বাইরেও কিন্তু আরও অনেকগুলো উৎস থাকতে পারে বা আছে। তো এর বাইরেও অনেকগুলো উৎস আছে। তো আইনের শ্রেণী বিভাগে আমরা যাই। আইনের শ্রেণী বিভাগ বা আইনের প্রকারভেদে, ঠিক আছে? ফার্স্ট পেপার নাকি সেকেন্ড পেপার? নাসরিন সুলতানা, এটা হচ্ছে তোমাদের ফার্স্ট পেপার, প্রথম অধ্যায় তৃতীয় অধ্যায়ের লেকচার 2, ঠিক আছে? এখন যে আইনের যে শ্রেণী বিভাগ, আমরা সেই শ্রেণী বিভাগের কথা বলি। আইনকে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সংবিধিবদ্ধ আইন, আর একটা হচ্ছে অধ্যাদেশ। সংবিধিবদ্ধ আইন এগুলো তৈরি হয় মূলত হচ্ছে বিশেষ করে সংসদ দ্বারা বা অন্যান্য প্রতিষ্ঠান দ্বারা। সংসদেই বেশি তৈরি হয়। যেমন ধরো সংসদ আইনসভা কর্তৃক প্রণীত আইন, এটাকে বলে সংবিধিবদ্ধ আইন। অধ্যাদেশ হচ্ছে শাসন বিভাগের আইন। তাহলে আমরা খুব ইজিলি বলতে পারি এই আইন হচ্ছে আইন বিভাগের, এই আইন হচ্ছে কোন বিভাগের? আইন বিভাগের। এই আইন হচ্ছে শাসন বিভাগের। খুব ইজিলি আমরা এটা বলতে পারি।
তাহলে আমরা একটু যদি আইনের প্রকারভেদ দেখি, তাহলে প্রধান দুই ধরনের প্রকার আমরা দেখতে পাই। একটা হচ্ছে সংবিধিবদ্ধ আইন, আর একটা হচ্ছে তোমার অধ্যাদেশ। এখানে আসলে আইন প্রণয়নকারী কর্তৃপক্ষের উপর ভিত্তি করে এক ধরনের, আবার হচ্ছে তোমার কি এরপরে যেটা আছে সেটা হচ্ছে প্রণয়নকারী কর্তৃপক্ষ। এখানে একটা হচ্ছে প্রণয়নকারী কর্তৃপক্ষ। এখানে কর্তৃপক্ষ কি, তাহলে সংবিধিবদ্ধ আইনের ক্ষেত্রে এখানে দুইটা আমরা এক স্লাইডের মধ্যে পাচ্ছি। একটা হচ্ছে আইনসভা, আবার বলতেছি আইনসভা মানে হচ্ছে আইন বিভাগ, আর অধ্যাদেশ হচ্ছে কোন বিভাগের? শাসন বিভাগের, মনে রাখবা। অধ্যাদেশ হচ্ছে শাসন বিভাগের। এরপরে আরেকটা আছে হচ্ছে প্রচলিত আইন। তাহলে যেটা জানলাম সেটা হচ্ছে কি, যে আইন প্রণয়নকারী সংস্থা বা কর্তৃপক্ষের উপর ভিত্তি করে একটা আইন বিভাগ করে, আর একটা শাসন বিভাগ করে, আর একটা হচ্ছে প্রচলিত আইন, যেগুলো সমাজের রীতিনীতি, ধর্ম বা হচ্ছে আচার আচরণ থেকেই আসে। আরেকটা হচ্ছে আইন প্রয়োগ, এবং এর সাথে সম্পর্ক ভিত্তিক যদি শ্রেণী বিভাগ করি, তো কিছু আছে হচ্ছে পৌর আইন। পৌর আইন, এই পৌর আইনের ক্ষেত্রে যেটা বলছে, উদাহরণ হচ্ছে রাষ্ট্রীয় আইন, যা রাষ্ট্রের সকল নাগরিক ও প্রতিষ্ঠানের উপর সমানভাবে, যেমন আয়ের কর আইন, দণ্ডবিধি আইন। আন্তর্জাতিক আইন আছে, এরপরে হচ্ছে বেসরকারি আইন, তারপরে গণ আইন, এর পাশাপাশি হচ্ছে সাংবিধানিক আইন। তো এইগুলো হচ্ছে প্রত্যেকটাই হচ্ছে কি, যে আইনের প্রয়োগের উপর ভিত্তি করে, আইনের প্রয়োগ এবং সম্পর্কিত বিষয়ের উপর ভিত্তি করে। তাহলে আমরা এই নিয়ে যেটা জানলাম সেটা হচ্ছে কি, যে আইনের শ্রেণী বিভাগের প্রধানত যে আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের ভিত্তিতে যে আইন, সেটাকে 3 ভাগে ভাগ করা যায়। সংবিধিবদ্ধ আইন, এরপর একটা হচ্ছে অধ্যাদেশ, এবং এগুলো কারা করে সেটা আমি বললাম। সংবিধিবদ্ধ আইনটা করে হচ্ছে আইন বিভাগ, অধ্যাদেশ করে হচ্ছে শাসন বিভাগ, প্রচলিত আইনগুলো করে বিশেষ করে রাষ্ট্রের যে প্রচলিত রীতিনীতি, সমাজের যে প্রচলিত রীতিনীতি, আচার আচরণ ও প্রথা থেকেই এই আইনগুলো আসে। এরপরে আরেকটা যেটা বললাম, যে প্রয়োগের উপর ভিত্তি করে পৌর আইন, যেটা জনগণের উপর সমানভাবে প্রযুক্ত। আরেকটা হচ্ছে আন্তর্জাতিক আইন, যে আইনগুলো হচ্ছে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের আন্তর্জাতিক পর্যায়ে মান্য করা হয়, মানা হয়। তো দেশের ভিতরে বেসরকারি আইন আছে, গণ আইন আছে, যেগুলো পাবলিক ল বলে। অন্যদিকে হচ্ছে সাংবিধানিক আইন আছে। সাংবিধানিক আইন হচ্ছে সবার উপরে, মনে রাখবা, সাংবিধানিক আইন হচ্ছে সবার উপরে। অন্যান্য সকল আইনের উপরে যে আইন রয়েছে সেই আইনটাকে বলে সাংবিধানিক আইন। কেউ সাংবিধানিক আইন ভঙ্গ করতে পারে না। এরপরে প্রশাসনিক আইন আছে, ফৌজদারি আইন আছে। প্রশাসনিক আইন, ফৌজদারি আইন। ফৌজদারি আইন কোনটা? যে অপরাধ সংক্রান্ত আইন সেগুলোকে বলে ফৌজদারি আইন। এখানে প্রকারগুলো আছে, যে প্রকারগুলো তোমরা রিডিং পড়লেই বুঝতে পারবা। এখানে প্রশাসনিক আইন বলতে যেমন ধরো সরকারি কর্মচারীদের বিরুদ্ধে যে প্রশাসনিক ব্যবস্থা, ট্রাইব্যুনালগুলো আছে, সেগুলোর মাধ্যমে যে বিচার করা হয় সেটা হলো প্রশাসনিক আইন। এরপরে আরেকটা যেটা আছে সেটা হচ্ছে কি, যে তোমার ফৌজদারি আইন। ফৌজদারি আইনটা কি? ফৌজদারি আইনটা হচ্ছে অপরাধ সংক্রান্ত। যেমন ধরো কাউকে মেরে তুমি মাথা ফাটাই দিছো, এখন সে গিয়ে তোমার নামে মামলা দিল যে কেউ একজন আমাকে হত্যা চেষ্টা করেছে বা হত্যার জন্য পরিকল্পিতভাবে আক্রমণ করেছে, এটা হচ্ছে ফৌজদারি আইনের মামলা হবে। তো এরকম ফৌজদারি আইন আছে যে কারো যাতে অধিকার খর্ব না হয়। তো এখন আমরা কেন আইন মান্য করি সেটার কারণটা আমরা একটু জানার চেষ্টা করব। কেন আমরা আইন মান্য করি? আইন মান্য করার প্রধান কারণ হচ্ছে মানুষের যে উপযোগিতা। মানুষেরা মনে করে যে আইন মান্য করাটা যে উচিত, এবং উপযোগিতা বা উপযুক্ত থেকেই মূলত আমরা এই আইন মান্য করি। আমরা মনে করি যে আইন মান্য করা এটা সবার জন্য ভালো, এই উপযোগিতা থেকেই আমরা প্রধানত আইন মান্য করি। তাহলে আইন মান্য করার প্রধান কারণ যদি আমরা বলি তাহলে সেটা উপযোগিতা হবে। এর পাশাপাশি শ্রদ্ধাবোধ, আইনের প্রতি শ্রদ্ধা, নির্লিপ্ততা। অনেক সময় মানুষ নিজেকে ক্ষুদ্র মনে করে এবং তারা ক্ষুদ্র মনে করে আইনের মধ্যে নিজেকে সঁপে দেয়, অর্থাৎ আমরা আইন মান্য করব সেরকম, অর্থাৎ নির্বিচারে আইন মানে তারা কখনো মানে আইনের ঊর্ধ্বে মনে করে না। এই নির্লিপ্ততা থেকে শাস্তির ভয় আছে, সহানুভূতি আছে আইনের প্রতি, এবং সমাজের প্রতি, শৃঙ্খলার প্রতি একটা সহানুভূতি মনোভাব আছে। ভয় পায় যে শাস্তি দিবে বা শাস্তি পাবো আইন ভাঙলে, এরকম। উপযোগিতা, যেটা মানুষেরা মনে করে আইন জীবনের সুরক্ষা উন্নত মানের সহায়ক বিধায় মানুষেরা আইন মান করে। যৌক্তিকতা, মানুষেরা মনে করে যে আইনের যুক্তিগুলো মানুষকে তা মানতে উদ্বুদ্ধ করে। আর এটা হচ্ছে নিরাপত্তা থেকে, জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে মানুষ আইন মান্য করে। আইন মান্য করার আরো অনেক কারণ আছে। ধর্মীয় বিশ্বাসে মানুষেরা মনে করে যে আইন মান্য করা, ধর্মের মধ্যে বলা আছে যে আইন মান্য করা উচিত। ন্যায়বোধ থেকে মানুষ মনে করে যে আইন মান্য করা এটা ন্যায় কাজ। আবার মানুষ মনে করে যে অভ্যাসবশত অনেকে আইন মানে, যেমন ধরো কেউ আইন মানতে মানতে তার একটা অভ্যাসে পরিণত হয়েছে, ফলে সে অভ্যাসবশত আইন মানে দীর্ঘদিন ধরে মানতে মানতে। ভবিষ্যৎ প্রয়োজনে মানুষ মনে করে যে আমি যদি আজকে আইন ভঙ্গ করি তাহলে ভবিষ্যতে আরেকজন আমার উপরে যে ওই আইন তোমার ভঙ্গ করার কারণে আমার উপরে চড়া হবে বা হচ্ছে
কেউ একজন আইন অমান্য করে আমার উপরে কি করবে, নির্যাতন করবে। এই ভাবনা থেকে মানুষের অনেক সময় ভবিষ্যৎ প্রয়োজনের কথা চিন্তা করে, ভবিষ্যতে আমি এই যে আইন মান্য করতেছি এটার কারণে সুন্দর একটা রাষ্ট্র হবে, সুন্দর একটা সমাজ হবে, এই ভাবনা থেকে মানুষ আইন মান্য করে। আর এটা হচ্ছে ব্যক্তিত্ব বিকাশ, অধিকার রক্ষা, বিবেকবোধ, শৃঙ্খলা প্রতিষ্ঠা, দেশপ্রেম থেকে অনেকে আইন মান্য করে। তো আইন মান্য করার যে প্রধান কারণ বললাম সেটা হচ্ছে কি, যে তোমার আচ্ছা, শেখ রনি বলতেছে কেমন আছি, ভালো আছি। ইমরান ভালো আছি। এবং ইমরান যে বলছে সংবিধানের উপর ক্লাস, সংবিধানের উপর অলরেডি ক্লাস আছে, ইউটিউবে দেখো আমার প্রচুর ক্লাস আছে, সেখান থেকেই তুমি দেখে নিতে পারো। তো আইন মান্য করার যে অনেকগুলো কারণ আমি বললাম, সুবিধা কি, আইন মান্য করলে বিশেষ করে শৃঙ্খলা প্রতিষ্ঠা হয়, শান্তি প্রতিষ্ঠা হয়, অধিকার সংরক্ষণ হয়, প্রতিভা বিকশিত হয়। কারণ প্রত্যেকটা মানুষ যখন আইন মান্য করে কেউ কারো অধিকারের উপর হস্তক্ষেপ করে না, তো ফলে একটা সুখী, সমৃদ্ধ এবং সুন্দর পারস্পরিক সম্প্রীতি বেড়ে ওঠে, ধর্মীয় স্বাধীনতা রক্ষা পায়, প্রত্যেকে নিজ নিজ জায়গায় ধর্ম পালন করতে পারে। এগুলো হচ্ছে ভালো দিক, বা হচ্ছে ভালো তোমার কি, যে তোমার আইন মান্য করার সুবিধা বা সুফল, ঠিক আছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি, যে তোমার আইনের শাসন। আইনের শাসন বলতে কি বোঝায়? আইনের শাসন বলতে, আইনের শাসন একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মূল ভিত্তি। যেখানে আইন থাকে না সেখানে স্বাধীনতা থাকতে পারে না। আইন এবং শাসন ব্যবস্থা দুইটার মধ্যে যদি আইনের দ্বারা শাসিত হয় তাহলে সেটাকে বলে আইনের শাসন। আইনের শাসনের মূল 4টি উপাদান আছে। একটা হচ্ছে কি, সুনির্দিষ্ট ও সুস্পষ্ট আইন, সেটা শাস্তি নয়, অর্থাৎ কাউকে অস্পষ্ট আইন দিয়ে শাস্তি দেওয়া যাবে না। এবং প্রত্যেক মানুষের ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে, ন্যায় বিচার পাওয়ার। অন্যায়ভাবে কাউকে জোর জবরদস্তি করে বিচারের মুখোমুখি করে শাস্তি দেওয়া যাবে না। অভিযোগকারী বিচারক হতে পারবে না। ধরো তুমি অভিযোগকারী, তুমি বিচারক, তাহলে সেটা হবে না। তাহলে যিনি অভিযোগকারী তিনি কখনো কি হবে না, বিচারক হবে না। অভিযোগকারী এবং হচ্ছে অভিযোগ যার বিরুদ্ধে করেছে সে হচ্ছে কি অপরাধী। অপরাধী এবং অভিযোগকারী দুইজনই আলাদা আলাদাভাবে সমান গুরুত্ব দিয়ে একজন বিচারকের বরাবর গিয়েই মূলত হচ্ছে বিচার করতে হবে। যদি সেটা হয় তাহলে সেটাকে আইনের শাসন বলবে। আর যদি এমন হয় যে অভিযোগকারী নিজেই একজন বিচারক, তাহলে কিন্তু সেটা হবে না। ধরো আমি তোমার বিরুদ্ধে একটা অভিযোগ দিলাম, এখন আমি নিজেই তোমার বিচার করতেছি, তাহলে কিন্তু সেটা আইনের শাসন হবে না। অভিযোগকারী কখনো বিচারক হতে পারবে না বা হবে না। এরপরে হচ্ছে ন্যায়সঙ্গত বিচার প্রক্রিয়া অনুসরণ করতে হবে, অর্থাৎ ন্যায়সঙ্গতভাবে বিচার প্রক্রিয়া, অন্যায়ভাবে করা যাবে না, যেমন পক্ষপাতিত্বমূলকভাবে করা যাবে না। আমাকে আমার অবস্থান থেকে আমার যে যুক্তি আছে, আমার যে কথা আছে, সেগুলো শুনতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এইটা যদি না হয় তাহলে সেটা হবে না। ন্যায়সঙ্গত বিচার প্রক্রিয়া অনুসরণ করতে হবে। এরপর অধ্যাপক ডাইসি বলতেছে কি, যে 3টি মৌলিক শর্ত আইনের শাসনের জন্য। এটা হচ্ছে আইনের দৃষ্টিতে সবাই সমান হতে হবে, স্বাধীন এবং উন্মুক্ত বিচার ব্যবস্থা থাকতে হবে, ব্যক্তিগত স্বাধীনতার আইনি নিরাপত্তা থাকতে হবে। অর্থাৎ এই 3টা যদি থাকে তাহলে সেটাকে আমরা বলতে পারি আইনের শাসন। তাহলে আইনের শাসনের বিষয়ে 3টি মৌলিক সত্যের কথা কে বলছে? অধ্যাপক ডাইসি বলতেছে। এই 3টি মৌলিক সত্য ফুলফিল করলে তবে সেটাকে আমরা আইনের শাসন বলতে পারি। তাহলে আইনের শাসনের ক্ষেত্রে আইনের দৃষ্টিতে সবাইকে সমান হিসেবে বিবেচনা করতে হবে, একইভাবে স্বাধীন এবং উন্মুক্ত বিচার ব্যবস্থা থাকতে হবে, যাতে প্রত্যেকটা নাগরিক নিজেদের মতো করে স্বাধীনতা ভোগ করতে পারে। আর এটা হচ্ছে ব্যক্তিগত স্বাধীনতা, আইনি নিরাপত্তা থাকতে হবে, প্রত্যেকটা ব্যক্তির আইনি নিরাপত্তা থাকতে হবে, তবে একটা রাষ্ট্রের মধ্যে আইনি শাসন প্রতিষ্ঠা হবে। তাহলে এরপরে আছে হচ্ছে আমাদের জেনিংয়ের ব্যাখ্যাগুলো আমাদের এত বেশি পড়ার দরকার নাই। আইনি শাসনের উপকারিতা আছে, এগুলো জাস্ট হচ্ছে এমনি ব্যাখ্যা। তোমরা এই ফাইলটা পাওয়ার জন্য তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তোমরা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি থাকো তাহলে তোমরা সেটা পাবে। এবং এর বাইরে গিয়েও তোমাদের ক্লাস যে শেয়ার এবং কমেন্টস এবং আমাদের সাথে যোগাযোগ এগুলো যদি থাকে তাহলে তোমরা এই ফাইলগুলো পাবে। এবং সেই সাথে আমাদের পেইড বেসিস যে সকল শিক্ষার্থী আছে তাদেরকে আমরা এগুলো নিয়মিত দিয়েই হচ্ছে আমরা এগুলো পড়াই, ঠিক আছে। তো এখানে মূল বিষয়টা হচ্ছে কি, তোমার বইয়ে হচ্ছে সব বিষয় না থাকতে পারে, কিন্তু তোমার স্লাইডের মধ্যে সব কিছু থাকবে, এটাই হচ্ছে বিষয়। আর নৈতিকতার পরিচিতি, এটা নিয়ে আমি নেক্সট ক্লাসে আলোচনা করব। তোমাদের উপস্থিতি খুবই হতাশাজনক। স্টুডেন্ট যদি অন্তত 50+ হইতো তাহলে আমি ক্লাস কন্টিনিউ করতাম। আজকে এই অধ্যায়টা আমি আর কন্টিনিউ করছি না, ক্লাসটা ইতিমধ্যে আমি সমাপ্তি ঘোষণা করছি। নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।